ভাই বোনদের ঘর দুয়ার আমরা পাহারা দিলাম, অদ্যবধি পর্যন্ত পাহারা অব্যাহত আছে। কিন্তু আমাদের ভাই বোনরা তারা শাহবাগে এসে তারা আন্দোলন শুরু করেছে। তো এটা তো আমাদের কাছে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর, যে যাদের জন্য আমাদের কষ্ট, যাদের জন্য আমরা ত্যাগ, তারাই এখন উল্টো এসে তারা তারা মিছিল করে, মিটিং করে। এটাও ওই ভারতের অপপ্রচার, মিডিয়ার ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই তারা তাদের ষড়যন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের বাংলাদেশ থেকে আমাদের ভাই বোনেরা, আমাদের এ সকল মাইনরিটি যারা আছে, তারা ভারতের হাতকে শক্তিশালী করার জন্য ভারতের উস্কানিতেই তারা এই আন্দোলনগুলো করছে। নরেন্দ্র মোদীর অনেক রোহানি সন্তান বাংলাদেশেও আছে, তারাও এই সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে তারাও তাদের স্বার্থ হাসিল করতে চায়। সেজন্য আমরা বলি যে আমাদের ছাত্ররা, আমাদের ভাইয়েরা এই মন্দিরগুলো তারা পাহারা এজন্যই দিবে যাতে করে তারা নিজেরা এই সাম্প্রদায়িকতাকে বা সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য তারা যাতে, আমাদের দেশে যারা মাইনরিটি আছে তাদেরকে আমরা সম্মানিত নাগরিক মনে করি, তাদেরকে আমরা সংখ্যালঘু বলে তাদেরকে হেয় করা, তাদেরকে ছোট করা, এর পক্ষপাতী আমরা নই। আমরা তাদেরকে আমাদের দেশের সম্মানিত নাগরিক মনে করি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশে যতগুলো হামলা ইতিপূর্বে হয়েছে আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগ জিতুক বা বিএনপি জিতুক বা নির্বাচনের আগে যে পরিমাণ হামলা হয়েছে, এইবার 5ই অগস্টের পরে সেই পরিমাণ বা সেই তুলনায় হামলা একেবারে আমার কাছে যতটুকু তথ্য আছে আমার মনে হয় সেটা 100 ভাগের 5 ভাগও হয় নাই। এইবার যেটা হয়েছে এটাই হচ্ছে চরম বাস্তবতা। ইতিপূর্বে বহু হয়েছে, বহু ঘরবাড়ি জ্বালানো হয়েছে, বহু কিছু হয়েছে, কিন্তু এইবার এরকম কোনো হয়েছে বলে পত্র পত্রিকা সংবাদপত্র যতটুকু আসছে আমরা এটা দেখে নেই। 2 নম্বর হচ্ছে আমরা এইবার যতটুকু সচেতনতা সবাই ছিল, 5ই অগস্টের পরে আপনারা আমাদের টাইম লাইন গুলো ঘুরে আসতে পারেন, আমাদের পেজ গুলো ঘুরে আসতে পারেন। 5ই অগস্টের ওই দিনেই আমরা পোস্ট দিয়েছি, কোনোভাবেই যেন কোনো ধরনের মাইনরিটি বা আমরা আলোচনার স্বার্থে যদি বলি সংখ্যালঘুদের কোনো বাড়ি ঘর দুয়ারে কোনোভাবে যেন হামলা না হয়, কোনো নিরপরাধ মানুষের বাড়ি ঘর দুয়ারে হামলা না হয়, রাষ্ট্রীয় সম্পদ যেন নষ্ট না করা হয়। এটা আমরা সবাই একযোগে আমরা এটাকে প্রচার করেছি। এমনকি এই 5ই অগস্টের শেখ হাসিনার পদত্যাগের পরেই চরমনাই পেশা ফয়জুল করিম সাহেব স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, তার নেতা কর্মীদের বলেছেন। আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, জামাত ইসলাম তাদের জায়গা থেকে চেষ্টা করেছে, সাধারণ মানুষ চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে আমরা একটা সুন্দর চমৎকার একটা দৃশ্য দেখতে পেয়েছি, যে রাতের আধারে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা ঘুমিয়েছে, কিন্তু মাদ্রাসার ছাত্ররা, জামাতের শিবির কর্মীরা, সাধারণ মুসলমানরা তাদের মন্দির পাহারা দিয়েছে, তাদের ঘরদোর পাহারা দিয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এরা ভুরি ভুরি এভিডেন্স আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায়, জাতীয় পত্র পত্রিকায়, আমাদের জাতীয় প্রচার মাধ্যমগুলোতে আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আমাদের ভাই বোনদের ঘর দুয়ার আমরা পাহারা দিলাম, অদ্যবধি পর্যন্ত পাহারা অব্যাহত আছে। কিন্তু আমাদের ভাই বোনরা তারা শাহবাগে এসে তারা আন্দোলন শুরু করেছে। তো এটা তো আমাদের কাছে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর, যে যাদের জন্য আমাদের কষ্ট, যাদের জন্য আমরা ত্যাগ, তারাই এখন উল্টো এসে তারা তারা মিছিল করে, মিটিং করে। একবার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো গতকালকের প্রথম আলোর রিপোর্ট, আল জাজিরার প্রতিবেদন তারা কোট করেছে, তারা বলেছে যে মাত্র 2 জন হিন্দু মারা গিয়েছে। একজন মারা গেল কে? পুলিশ। আরেকজন মারা গিয়েছে রংপুরের আওয়ামী লীগের হয়তো চেয়ারম্যান হবে অথবা কমিশনার হবে। 2 জন মানুষ মাত্র মারা গিয়েছে। তাহলে এই যে 2 জন মানুষ মারা গেল, তারা কোনোভাবেই তারা সাম্প্রদায়িক হামলার শিকার হয়ে মারা যায়নি। যে পুলিশ ভাইটি মারা গিয়েছেন তিনি কখনোই হিন্দু হিসেবে মারা যাননি, বা মানে সাম্প্রদায়িক বা সংখ্যালঘু হিসেবে তিনি মারা যাননি, তিনি পুলিশ হিসেবে মারা গিয়েছেন। রংপুরে তিনি মারা গিয়েছেন, তিনিও আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তিনি মারা গিয়েছেন। সুতরাং এটাকে সাম্প্রদায়িক হামলা বা সংখ্যালঘু হামলা বলার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে রাজনৈতিক হামলার শিকার। আমাদের ভাই বললেন যে 50টির অধিক জায়গায় হামলা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশে এই যে রাজনৈতিক পট পরিবর্তন করার পরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে ঘরদুয়ার আগুন প্রজ্বলিত করা হয়েছে, যেখানে শেখ মুজিবুর রহমানের বাড়ি 32 নম্বরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণভবনে যেভাবে হামলা করা হয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, সেই তুলনায় মাইনরিটি যারা আছে তাদের বাড়িতে 1% হামলা হয়নি। এটা আমি জোর দিয়ে দাবি করে বলতে পারি। এই তুলনায় মুসলমানের বাড়িঘর দুয়ার, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদের বাড়িঘর দুয়ার যেভাবে হামলা হয়েছে, লুট হয়েছে, সেই তুলনায় 100 ভাগের 1 ভাগ হয় নাই। যদিও ওই 1 ভাগকে আমরা সাপোর্ট করি না, আমাদের উদ্দেশ্য এটা নয় যে তাদের বাড়ি বেশি হামলা হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে এইটা। আমাদের হিন্দু ভাইরা অনেক সময় প্রশ্ন করে যে হিন্দুদের মন্দির পাহারা দিতে হবে কেন, মুসলমানদের মসজিদ তো পাহারা দিতে হয় না। এটা খুব সোশ্যাল মিডিয়ায় একটু ঘুরে বেড়াচ্ছে। আমি এটার জবাবটা একটু পরে দেই। এখন আমার প্রশ্ন হলো যে এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রের এমন একটা অবস্থা আছে
যেখানে পুলিশ বাহিনী এখনো পরিপূর্ণভাবে কর্মে ফিরে নাই, যেখানে নিরাপত্তাহীনতা একটা ভুগতেছে, সেই জায়গায় আমরা দেখেছি যে 2021 সালে অক্টোবরে নাসিরনগরে হামলা হয়েছে, নড়াইলে হামলা হয়েছে, 2014-তে যশোরের অভয়নগরে হামলা হয়েছে। এরকম আমি বহু ফিরিস্তি দিতে পারবো। সেই সময় তো আমরা কখনো দেখি নাই যে আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা তারা এইভাবে জড়ো হয়েছে, এইভাবে একত্রিত হয়েছে, এইভাবে কখনো তারা মিছিল মিটিং করেছে সামগ্রিকভাবে গোটা বাংলাদেশে। হ্যাঁ, হতে পারে যেখানে হামলার শিকার হয়েছে সেই জায়গাতেই শুধুমাত্র তারা হয়তো আন্দোলন করেছে, কিন্তু একটা ব্যাপকভাবে পরিসরে এখন যে একটা গণজাগরণ দেখা যাচ্ছে, এটা আমরা কখনো দেখিনি, ইতিপূর্বে কখনো দেখিনি। এরকম এভিডেন্স দিতে পারবে না। তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে এটাও ওই ভারতের অপপ্রচার, মিডিয়ার ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই তারা তাদের ষড়যন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের বাংলাদেশ থেকে আমাদের ভাই বোনেরা, আমাদের এই সকল মাইনরিটি যারা আছে, তারা ভারতের হাতকে শক্তিশালী করার জন্য ভারতের উস্কানিতেই তারা এই আন্দোলনগুলো করছে। এটা যদি কেউ ভাবে, তাহলে গণজাগরণের জন্য যে অভ্যুত্থানটা হলো সেটাও কি ভারতের? শেষ করি শেষ করতে জানি। আমরা যেটা বলতেছি যে এই যে হিন্দু ভাইদের বোনদের যে গণজাগরণ আমরা দেখছি, ইতিপূর্বে আমরা কখনো দেখিনি, কিন্তু এর চেয়ে বড় বড় হামলা হয়েছে। প্রশ্নটা সঙ্গত কারণে এসেই যায়, তাহলে কি তারা ভারতের মিডিয়ার অপপ্রচারে প্রভাবান্বিত হয়ে তারা কি আন্দোলনে নেমেছে? এই প্রশ্নটা কিন্তু একেবারে অমূলক না ভাই। গণজাগরণ যেটা হয়েছে, সরকারের পতন হয়েছে, বিপ্লব যেটা হয়েছে, গণবিদ্রোহ হয়েছে, এটা ভারতের প্রভাবে কেন হবে? এটা তো 1971 সালে পাক হানাদার থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি, আর 2024 সালে এসে 5ই অগস্ট আমরা ভারতের কবল থেকে স্বাধীনতা লাভ করেছি। তো ভারতের কবল থেকে আমরা যেখানে স্বাধীনতা লাভ করব, সেখানে ভারত আমাদেরকে ইন্ধন দিবে? আরে কেমন কথা! এটা তো একেবারে পাগলের প্রভাব ছাড়া আর কিছু হতে পারে না। আপনার কাছে কি প্রমাণ আছে ভাই? দ্বিতীয় যে কি প্রমাণ চান ভাই? যে ভারত পাঠাচ্ছে, ভারত এগুলা করাচ্ছে, কোনটা? ওই যে কাজগুলা, গণজাগরণের কাজগুলা করাচ্ছে ভারত, এই ধরনের কোনো প্রমাণ আছে কিনা? আমি তো লজিক দিলাম, আপনি পারলে লজিক গুলো খণ্ডন করবেন। আমি তো লজিক, আমার প্রত্যেকটা কথার পিছনে আমি লজিক দিচ্ছি, প্রত্যেকটা কথার পিছনে যুক্তি দিচ্ছি। আপনি আপনার বক্তব্যের সময় আমার যুক্তিগুলো খণ্ডন করবেন। 2 নম্বর পয়েন্ট, আমাদের হিন্দু ভাইয়েরা বলে যে মুসলমানদের মসজিদ পাহারা দেওয়া লাগে না, আমাদের মন্দির কেন পাহারা দেওয়া লাগবে? এটা কমন প্রশ্ন, সবাই এটা দেখছি, একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 1 নম্বর, আমরা দেখেছি যে আজকেও হিন্দু একজন তাকে গ্রেফতার করা হয়েছে, সে বোমা মারতে এসেছে। হিন্দু ভাই কেন? তাকে অমক আওয়ামী লীগের নেতা পাঠিয়েছে বোমা মারার জন্য। এটা একেবারে সোশ্যাল মিডিয়া আছে। অনেক হিন্দু ভাই বোন গ্রেফতার হয়েছে যারা নিজেরা তাদের মন্দিরে তাদের বাড়িঘরদের আগুন লাগানোর জন্য এসেছে। এই ভিডিওগুলো একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাসছে। তো হিন্দু ভাইদের এটা অতীত ইতিহাস আছে, তাদের ঐতিহ্য আছে, তারা তাদের মন্দিরে আগুন লাগিয়ে তারা সেই স্বার্থ হাসিল করতে চায়। এটা অমূলক না, এটা নতুন কিছু না, এটা পুরাতন কিছু না। সুতরাং হিন্দু ভাইরা যেহেতু তাদের মন্দিরে তাদের ঘর দুয়ারে নিজেরাই আগুন লাগানোর ইতিহাস আছে, সেই ইতিহাসের পুনরাবৃত্তি যাতে না ঘটে, মুসলমানের কাঁধের উপর যাতে ব্লেম দিতে না পারে, সেজন্যই আমরা আমাদের ছাত্র, আমাদের ভাই, তাদেরকে বলি ভাই ওই হিন্দু ভাইদের মন্দিরগুলো পাহারা দেন, যাতে করে তাদের সেই ব্লেম, তাদের সেই অপবাদ যেন আমাদের কাছে না চাপানো হয়। 2 নম্বর হলো, আমি যেটা বলবো যে আমরা জানি যে ভারতের বিজেপি সরকার, বিশেষ করে বিজেপি সরকারের প্রধান নরেন্দ্র মোদী, তার যে ক্ষমতায় আসা, ক্ষমতায় বসে থাকা, তার প্রধান একটা অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক উস্কানি। আমরা দেখেছি নির্বাচনের পূর্ব মুহূর্তে নরেন্দ্র মোদীর যতগুলো বক্তব্য আছে তার ম্যাক্সিমাম এই সাম্প্রদায়িকতা উস্কে দেওয়া, এটাই তার হচ্ছে মেইন হাতিয়ার, মূল পাওয়ার হচ্ছে এটি। কেননা ভারতে আমরা জানি যে হিন্দুরা সেখানে সংখ্যাগরিষ্ঠ আছে, এবং সে যদি তাদেরকে কোনোভাবে উস্কে দিতে পারে তাহলে তার ক্ষমতার আসনটা পাকাপোক্ত হবে। তো সে চেষ্টা করেছে সাম্প্রদায়িকতা কেন্দ্র করে ক্ষমতা আসার জন্য। আমরা জানি যে ভারতের এই নরেন্দ্র মোদীর অনেক রোহানি সন্তান বাংলাদেশেও আছে, তারাও এই সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে তারাও তাদের স্বার্থ হাসিল করতে চায়। সেজন্য আমরা বলি যে আমাদের ছাত্ররা, আমাদের ভাইয়েরা এই মন্দিরগুলো তারা পাহারা এজন্যই দিবে যাতে করে তারা নিজেরা এই সাম্প্রদায়িকতাকে বা সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য তারা যাতে হামলা না করতে পারে। সেজন্যই আমরা বলি যে তোমরা গিয়ে মন্দির পাহারা দাও, তোমরা গিয়ে তাদের ঘর দুয়ার পাহারা দাও। এর অন্যতম দুটো কারণ যেটা আমরা এখানে উল্লেখ করলাম। 3 নম্বর আরেকটা আমি এখন বলবো যে আমরা যেটা দেখছি যে আমাদের হিন্দু ভাইদের যে জাগরণ দেখছি, তাদের যে আন্দোলন দেখছি, বিশেষ করে আমরা শাহবাগে দেখেছি, তারপরে নরসিংদীতে, সিলেটে যে জাগরণগুলো হচ্ছে, আমরা এখানে যেটা বলতে চাই যে ভারত কখনোই বাংলাদেশের উন্নয়ন এটা কখনোই মেনে নিতে পারে না, উন্নয়ন কখনো সে চায় না।
ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না। এটা না চাওয়ার একটা কারণ আমি এখানে একটু উল্লেখ করি। সেটি হচ্ছে যে ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে, বিশেষ করে সেভেন সিস্টার যেটা আছে, যে ৭ টা অঙ্গরাজ্য আছে, আরো অঙ্গরাজ্য আছে। ভারত যদি দেখে যে ভারত থেকে বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে গিয়েছে, তাহলে ভারতের অঙ্গরাজ্যের মধ্য থেকেও সেখান থেকে আন্দোলন, সেখান থেকেও দাবি উঠবে, জোর দাবি উঠবে। কি দাবি? যে আমরাও স্বাধীনতা চাই, আমরাও স্বাধীন হয়ে আমরা বাংলাদেশের মতো উন্নত উন্নত হতে চাই, বাংলাদেশের মতো আমরা আমাদের জীবনকেও আমরা উন্নতি করতে চাই। এজন্য কখনোই ভারত এই বাংলাদেশের উন্নয়ন কখনো চায় না। এজন্য ভারতের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এজেন্ডা থাকে। আমার মনে হচ্ছে এই মুহূর্তে এই সময় এসে ভাইদের সেই যে গণজাগরণ হচ্ছে বা তাদের যে দাবি দেওয়া হচ্ছে, ইতিপূর্বে আমরা কখনো এটা দেখে নেই, সেটা হচ্ছে সেই ভারতেরই সেই চক্রান্তের অংশীদার বলে আমি এটা মনে করি। সর্বশেষ আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে ভারতের মিডিয়ার যে অপপ্রচার, যেটা এখন স্পষ্ট। আমি ভারতের সব মিডিয়ার কথা বলবো না, ভারতের কিছু কিছু মিডিয়া অবশ্যই এটাকে স্বীকার করেছে যে এগুলো সব গুজব, এবং বিভিন্ন সময়ের কাটিং ভিডিও নিয়ে, এমনকি হাস্যকর হলো যে ভারতের অনেক ভিডিও সেটাকে কাটিং করে তারা এটাকে বাংলাদেশের মাইনরিটি, তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, এই বিষয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আর আমরা জানি যে আমাদের পদত্যাগকৃত আমাদের বিগত প্রধানমন্ত্রী, তিনি এখনো ভারতে অবস্থান করছেন। তিনি যে সেখানে বসে আবার ক্ষমতায় রিপ্লেসমেন্ট হওয়ার জন্য, বাংলাদেশে ফিরে আসার পরিস্থিতি তৈরি করার জন্য তিনি যে একটা জল ঘোলা করবেন না বা তিনি যে একটা ষড়যন্ত্র করবেন না, এটা কখনো বিশ্বাস করা যায় না। তো সেখান থেকে সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের ভাই বোনেরা বুঝে না বুঝে আমার সেই পাতা ফাঁদে পা দিয়ে তারা আজকের এই দৃশ্যগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা সর্বোপরি ওদের আহ্বান জানাবো যে অবশ্যই আপনাদের দাবি দেওয়া, আপনাদের চাওয়া পাওয়া অবশ্যই আপনি বলবেন। এটা আপনার রাষ্ট্রীয় অধিকার। একজন মুসলিম রাষ্ট্রীয় অধিকার যতগুলো ভোগ করে, আপনি সেই অধিকারগুলো ভোগ করতে পারবেন। বরং আমরা তো বিগত সময় দেখেছি, বিগত ১৬ বছরে যে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা আসলে সংখ্যালঘু, যদিও তারা গণনায় সংখ্যালঘু, কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠের চেয়েও বেশি তারা সুযোগ সুবিধা লাভ করেছে।